উপদেষ্টারা কতটুকু কন্ট্রোল করতে পারবে। তারা ধীরস্থির ভাবে কাজ করছে, ধীর গতিতে কাজ করছে। প্রশাসনের রদবদল যেভাবে ত্বরিত গতিতে করা দরকার ছিল তারা সেটি করছে না। এই সরকারকে উৎখাত করার জন্য আওয়ামী লীগ যত ধরনের ষড়যন্ত্র করা দরকার করবে। দেখেন, আওয়ামী লীগের যতগুলো আর্থিক প্রতিষ্ঠান ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে আমরা তো এগুলো এখন খাইতে পারবো না, সুতরাং এগুলো আমরা এখন ধ্বংস করে দিব। গার্মেন্টস শিল্প ধ্বংস করে দিচ্ছে, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে, ব্যাংক ধ্বংস করে দিচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠান ছিল, তারা নিজেরাই ষড়যন্ত্র করে ধ্বংস করে দিচ্ছে। কারণ সালমান এফ রহমান মনে করছে যে আমি তো জেলে, আমি জেলে পচে মরবো, আমার ফাঁসি হবে, আমার প্রতিষ্ঠান বাঁচিয়ে রেখে কেন এই সরকারকে আমি উপকার করব। সে তো তার প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য জেলে বসে ষড়যন্ত্র করছে। এই উপদেষ্টাদেরকে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা তাদেরকে বসিয়েছে, দেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে বসিয়েছে। এরা যদি ব্যর্থ হয় দেশ ব্যর্থ হয়ে যাবে, সুতরাং তাদেরকে সফল করা আমাদের দায়িত্ব। সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা বিশ্বাস ভালোবাসা রয়েছে। আমরা সেনাবাহিনীর নাম উচ্চারণ করার আগে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী বলি। সুতরাং আমরা আস্থা রাখছি যে সেনাবাহিনী অবশ্যই সেই 626 জনের তালিকা প্রকাশ করবে। বলা হয়েছে যে তারা কেউ কেউ ঘরে ফিরে গিয়েছে, কয়েকজন থাকতে পারে। আমার কথা হলো যে তাদের মধ্যে অপরাধীরা রয়েছে কিনা, ওবায়দুল কাদের আছে কিনা, তার মধ্যে হারুন রয়েছে কিনা, হারুন সেই কুখ্যাত হারুন, তার মধ্যে বিপ্লব রয়েছে কিনা, সেই কুখ্যাত বিপ্লব, এরা রয়েছে কিনা আমরা তো জানতে চাই। কারণ হারুন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, এখনো পর্যন্ত বিপ্লব গ্রেপ্তার হয়নি, মেহেদী গ্রেপ্তার হয়নি। ডিএমপি কে যারা ছাত্রলীগের কারখানা বানিয়েছিল, সেই ডিএমপি সেই কুখ্যাত কুলাঙ্গার ছাত্রলীগের কর্মকর্তারা এখনো পর্যন্ত সেই পুলিশ কর্মকর্তারা গ্রেপ্তার হয়নি। তারা কোথায়? আমরা তো তাদের সম্পর্কে জানতে চাই। সেই কুখ্যাত এডিসি হারুন কোথায়, যে ছাত্রলীগের একজন নেতাকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল? আমাদেরকেও তো নির্যাতন করেছে, আমাদের নেতাকর্মীদেরকে শাহবাগ থানায় আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করেছে। পুলিশের এই দুর্ধর্ষ কর্মকর্তারা, এই গুন্ডারা কোথায়? তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আজকে আমরা ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করেছি, বৈঠক হয়েছে, সেখানে ডিএমপির শীর্ষ কর্মকর্তারা প্রত্যেকে ছিলেন। এবং গতকাল আমরা আইজিপি মহোদয়ের সাথে আমরা গত পরশুদিন সাক্ষাৎ করেছি, আমরা গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি। আমরা এই কথাগুলো জানতে চেয়েছি যে তারা কোথায়, কেন গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা তো কোনো উত্তর পাচ্ছি না। আজকে আমাদেরকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে যে সকল পুলিশ কর্মকর্তারা ছিল, পুলিশের কনস্টেবল ছিল, 90% আওয়ামী লীগের। রাশিদ খান, একটু বলি, অনেকেরই প্রশ্ন আসলে, যে আপনি যেভাবে বললেন, এটা আপনি না শুধু, অনেকেরই প্রশ্ন, এটা আমার প্রশ্ন নয়, কিন্তু আপনাদের এই প্রশ্নের জবাবে কি বলেছে অথরিটি, কি বলেছে পুলিশ প্রধান, কি বলেছে যাদের সাথে দেখা আমাদের? আমি বলবো না কে বলেছে, আমি সামগ্রিকভাবে উত্তর দিই যে উপদেষ্টা প্লাস পুলিশ প্রশাসন, অন্যান্য যারা রাষ্ট্র যন্ত্র পরিচালনা করছে, সবাই বলছে যে তারা চেষ্টা চালাচ্ছে, কিন্তু তারা বলছে যে পুলিশ ফাংশন করছে না। আমাদেরকে বলা হয়েছে যে আওয়ামী লীগের আমলে পুলিশে যারা ছিলেন তাদের 90% আওয়ামী লীগের পরিবারে, অর্থাৎ ভেরিফিকেশন করা হয়েছে, বিভিন্ন ধাপে তদন্ত করা হয়েছে, দেখা হয়েছে যে আওয়ামী পরিবারের কিনা। সুতরাং এই পুলিশকে রেখে আপনি শেখ পরিবারের মানুষজনকে গ্রেপ্তার করবেন? 90% পুলিশ এখনো পর্যন্ত ফাংশন করছে না, এই 10% পুলিশ কিনা আপনি কি করবেন? তাহলে ওই 90% চাকরিচ্যুত করতে হবে এবং নতুন ভাবে 90% নিয়োগ দিতে হবে। বিপ্লবী ছাত্র জনতা যারা যোগ্য, শিক্ষিত, মেধাবী, এই ছাত্রদেরকে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ দিতে হবে, তাদেরকে শর্ট প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে পুলিশে নিয়োগ দিতে হবে। অন্যথায় কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই উন্নত হবে না। ইতিমধ্যে কিশোর গ্যাং প্রত্যেকটা জায়গায় যেভাবে আজকে তারা মানুষের উপর নির্যাতন করছে, নিপীড়ন করছে, ডাকাতি বেড়ে গিয়েছে, গ্রামগঞ্জে যেভাবে আজকে মারামারি, রাহাজানি শুরু হয়েছে, এটা কি আসলে তারা নিয়ন্ত্রণ করতে পারবে? আজকে দেখেন উপদেষ্টা 17 জন, এই 17 জন উপদেষ্টা 1 মাস অতিবাহিত হয়ে গেছে, তারা কতটুকু কাজ করেছে? দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ হয়েছে? বিদ্যুৎ, ঢাকা শহরে 7-8 ঘন্টা বিদ্যুৎ থাকে না, গ্রামগঞ্জে মাত্র 3-4 ঘন্টা বিদ্যুৎ থাকে, এটি নিয়ন্ত্রণ করতে পেরেছে? আজকে রাস্তায় ট্রাফিক কাজ করে না, জ্যাম আর জ্যাম। এই আপনার টকশোতে জয়েন করার জন্য আমি প্রায় সন্ধ্যার একটু পর পরে আমি রওনা দিয়েছি মিরপুরে। দেখেন আমি মাত্র এসে পৌঁছালাম, প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেছে। তো এই যে জ্যাম, এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রত্যেকটা জায়গায় আজকে অবনতি হয়েছে। কারণ কি? কারণ কেউ ফাংশন করছে না। সচিবালয়ে গিয়েছিলাম, সেখানকার কর্মকর্তারা বলছে এইখানকার যারা রয়েছে তারা ঢিলেমি করতেছে, মানে গাছারা ভাব, কেউ কাজ করছে না, প্রশাসন কাজ করছে না, পুলিশ কাজ করছে না, কোনো একটা সেক্টরে কেউ কাজ করছে না। কারণ কি? কারণ 15 বছরে এই সেক্টর গুলোকে আওয়ামীকরণ করা হয়েছিল। তো এদেরকে যদি আপনি না সরাতে পারেন, আর সরানো হচ্ছে না, আরেকটা বিষয় আছে, সেটি হলো যে মনে করছে যে এদেরকে সরালে তো জামাত বিএনপির লোক উল্টো এখানে দখল করে নিবে, জামাত বিএনপির লোক তো এই জায়গায় পদায়িত হবে, তা আমি কেন আওয়ামী লীগকে সরাই, কেন বিএনপি জামাতকে আনবো? এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে উপদেষ্টাদের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি বিরাজ করছে। সেই জায়গা থেকে তারা কিন্তু তাদেরকে সরাচ্ছে না, ধীরস্থির মনোভাব আমি প্রত্যক্ষ করছি। এটি কিন্তু আওয়ামী লীগকে সুযোগ তৈরি করে দিচ্ছে
যদি আপনি দ্রুত সময়ের মধ্যে রদ বদল না করতে পারেন, দ্রুত সময়ের মধ্যে আওয়ামীকরণকে, জি, আওয়ামীকরণ তারা করেছিল সেই জায়গা থেকে যদি আপনি রদ বদল পরিবর্তন না করতে পারেন, নতুন নিয়োগ না দিতে পারেন, তাহলে এই সরকার খুব বেশি দিন টিকতে পারবে না। এই সরকারকে উৎখাত করার জন্য আওয়ামী লীগ যত ধরনের ষড়যন্ত্র করা দরকার করবে। দেখেন, আওয়ামী লীগের যতগুলো আর্থিক প্রতিষ্ঠান ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে আমরা তো এগুলো এখন খাইতে পারবো না, সুতরাং এগুলো আমরা এখন ধ্বংস করে দিব। গার্মেন্টস শিল্প ধ্বংস করে দিচ্ছে, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে, ব্যাংক ধ্বংস করে দিচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠান ছিল, তারা নিজেরাই ষড়যন্ত্র করে ধ্বংস করে দিচ্ছে। কারণ সালমান এফ রহমান মনে করছে যে আমি তো জেলে, আমি জেলে পচে মরবো, আমার ফাঁসি হবে, আমার প্রতিষ্ঠান বাঁচিয়ে রেখে কেন এই সরকারকে আমি উপকার করব? সে তো তার প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য জেলে বসে ষড়যন্ত্র করছে। সালমান এফ রহমানকে এখন কোথায় রাখা হয়েছে? আনিসুল হককে কোথায় রাখা হয়েছে? এরা এত বড় অপরাধী, প্রত্যেকটা হত্যার একটি করে মামলা তাদের নামে হওয়া দরকার ছিল এবং প্রতিটা দিন তাদেরকে রিমান্ডে থাকা দরকার ছিল। আজকে শ্রী ঘরে আরামে সেখানে বসবাস করছে, তারা আজকে সেখানে আপনার মানে আরামসে বসবাস করছে। তো আজকে যে অবস্থা হচ্ছে, আমি জানি না আসলে এই উপদেষ্টারা কতটুকু কন্ট্রোল করতে পারবে। তারা ধীরস্থির ভাবে কাজ করছে, ধীর গতিতে কাজ করছে। প্রশাসনের রদবদল যেভাবে ত্বরিত গতিতে করা দরকার ছিল তারা সেটি করছে না। সুতরাং এর মাধ্যমে আমরা যেটি মনে করছি, অনুমান করছি যে এই উপদেষ্টারা ব্যর্থ হতে পারে যদি ত্বরিত গতিতে কাজ না করে। আরেকটি বিষয় হলো, সেটি হলো যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। ব্যর্থতার একমাত্র কারণ দেখছি যে তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে, এই কারণে ব্যর্থ হতে পারে, এছাড়া আর অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নেই। এবং আমার কাছে যেটি বলেছে ব্যর্থ হতে পারে, আমি বলি নাই যে ব্যর্থ হবে। আমি যে কথাগুলো বলেছি সেই পদক্ষেপ গুলো যদি না হয়, আমি বলেছি যে এই প্রশাসনকে যে আওয়ামীকরণ করা হয়েছিল এদেরকে সরিয়ে দিতে হবে, পুলিশে নতুন ভাবে নিয়োগ দিতে হবে, একই সাথে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিতে হবে, সমন্বিতভাবে কাজ করতে হবে। এবং একই সাথে 17 জনের মাধ্যমে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, কোনোভাবেই সম্ভবপর নয়। একজনকে 3-4টা মিনিস্ট্রি দিয়ে আপনি কিভাবে কাজ করবেন? ডক্টর ইউনূস স্যার কিভাবে এতগুলো মিনিস্ট্রির দায়িত্ব পালন করবে? সুতরাং এই উপদেষ্টার পরিধি বাড়াতে হবে। এই কাজগুলো যদি না করা হয় অবশ্যই তারা ব্যর্থ হবে, আর এই কাজগুলো করলে তারা সফল হবে, সফলভাবে রাষ্ট্র সংস্কার করতে পারবে। এই জন্যই আমরা উপদেষ্টাদের কাছে যাচ্ছি, আমাদের প্রস্তাবনা তুলে ধরছি, কিভাবে সংস্কার করা দরকার সেই বিষয়গুলো আমরা তুলে ধরছি। যদি রাজনৈতিক দলগুলোর কথা শোনা হয়, জনগণের কথা শোনা হয় এবং তারা ত্বরিত গতিতে পদক্ষেপ নেয়, অবশ্যই তারা সফল হবে। অন্যথায় ধীর গতিতে পদক্ষেপ নিলে, আওয়ামী লীগ তো বসে নাই ভাই, আওয়ামী লীগ কোটি কোটি টাকা কামাই করেছে। ইতিমধ্যে তারা আনসার কু করার চেষ্টা করেছে, বিচার বিভাগে কু করার চেষ্টা করেছে, রিক্সা চালকদের মাধ্যমে কু করার চেষ্টা করেছে, বিভিন্ন কু কিন্তু তারা করার চেষ্টা করছে। সচিবালয়ে কোনো ফাংশন হচ্ছে না, পুলিশ কোনো ফাংশন করছে না, প্রত্যেকটা জায়গায় তারা কু করার চক্রান্ত করছে। সুতরাং আপনি যদি দ্রুত গতিতে পদক্ষেপ না করতে পারেন, দ্রুত সময়ের মধ্যে আপনি যদি রাষ্ট্র সংস্কার না করতে পারেন, দ্রুত সময়ের মধ্যে আপনি যদি রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন না করতে পারেন, তাহলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমি যেগুলো বলেছি এগুলো করলে অবশ্যই তারা সফল হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অবশ্যই সহযোগিতা করতে চাই। তাদের কাছে গিয়েছি, তারা আমাদেরকে বলেছে আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের পাশে থাকুন। যখন আনসারকু হয়েছিল আমাদের কার্যালয় থেকে আমরা আমাদের ছাত্র জনতা, আমাদের বন্ধুদেরকে নিয়ে, সহযোদ্ধাদেরকে নিয়ে মিছিল নিয়ে গিয়েছি। সেখানে উত্তেজিত ছাত্ররা, আনসার, তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। যমুনা টেলিভিশনের লাইভ হয়েছে, আপনি অন্যান্য জায়গায় দেখতে পারেন যে আমরা কিভাবে ভূমিকা রেখেছি। এবং এই কারণে উপদেষ্টারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে আপনারা এখানে একটি অভিভাবকের ভূমিকা রেখেছেন। আমরা তো আমাদের জায়গা থেকে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করছি। এখনো পর্যন্ত যতগুলো কাজ করছে, এই কাজগুলো কাদের জন্য? রাষ্ট্র সংস্কারের জন্য, উপদেষ্টাদেরকে সহযোগিতা করার জন্য। কারণ কি? কারণ এই উপদেষ্টাদেরকে গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা তাদেরকে বসিয়েছে, দেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে বসিয়েছে। এরা যদি ব্যর্থ হয়, দেশ ব্যর্থ হয়ে যাবে। সুতরাং তাদেরকে সফল করা আমাদের দায়িত্ব, এবং সফল করার জন্য যা যা করার আমরা করব। আমরা যেমনি ভাবে তাদেরকে সহযোগিতা করবো, তারা ভুল করলে অবশ্যই আমরা সমালোচনা করব, সমালোচনার ঊর্ধ্বে কেউ না। সুতরাং তারা ভুল করলে চোখে আঙুল দিয়ে সেই ভুলগুলো দেখে দিতে হবে। সফলতা ব্যর্থতা নিয়ে আরো কথা বলবো দ্বিতীয় পর্বে।